আমরা একটু আলমামুন রাসেল যে এই যে এত অল্প সময়ে এতগুলো জীবন দান, এতগুলো মানুষের পঙ্গু হয়ে যাওয়া, পঙ্গুত্ব বরণ সব কিছুই বাদ দিয়ে সেই দলকে আবার নর্মালাইজ করবার জন্য একটা প্রচেষ্টা চলছে, সেটা আপনিও বুঝতেছেন, আমরা তিনজনেই বুঝতে পারতেছি। আমার প্রশ্নটা হলো, সেখানে অনেকগুলো অভিযোগ আছে যে সরকারি দল যেই পরিমাণ না চায়, বিরোধী দল তলে তলে তার চেয়ে বেশি চায় যে ওই দলটা ক্ষমতায় আসুক বা আমার ফিরে আসুক, ক্ষমতায় না, শক্তি বৃদ্ধি করবার জন্য। আচ্ছা দেখেন, আপনি তো বললেন যে আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে আওয়ামী লীগ ছিল কিন্তু তাদের দম্ভটা বেড়ে গিয়েছে, মানে দম্ভটা হচ্ছে মানে অহংকারটা বেড়ে গিয়েছে, দুঃসাহস বেড়ে গেছে, মানুষকে বিভ্রান্ত করবে। দুঃসাহসটা কিভাবে বাড়লো জানেন? কারণ আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি, সে বর্তমানে এখনো রাষ্ট্রপতি আছেন। আওয়ামী লীগের যিনি স্পিকার ছিলেন, মাত্র দুই দিনের ব্যবধানে উনি জেল থেকে বের হয়ে গিয়েছেন। শেখ হাসিনা নির্বাচনের পরে তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে। তিনি বলেছেন নির্বাচনের আগে বিএনপির আমাদের স্থানীয় নেতাদের হাত পা ধরেছে ভোটের জন্য, ক্ষমতা আসার পর তারা আমাদের সাথে বেইমানি করেছে। আপনি দেখেছেন আইনমন্ত্রী, বর্তমান আইনমন্ত্রী, তিনি নির্বাচনের সময় তিনি বলেছেন যে এই যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি যখন অ্যাটর্নি জেনারেল, তখন একটা রিট নিয়ে আসছিল জামাতের আইনজীবীরা। আমি বলেছি না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আদর্শকে কখনো এভাবে নিষিদ্ধ করা যায় না। আমি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিলাম নির্বাচনের আগে, উনি বক্তব্য দেখেছি আমরা। আপনি দেখেছেন নির্বাচনের পরবর্তীতে শত শত অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের, এবং কারা খুলেছেন? যারা এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি পন্থী, তারাই আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে উদ্বোধন করে দিয়েছেন। মানে আপনি দেখেন, আপনার এমন একটা রাষ্ট্রপতি আমরা পেয়েছি যে রাষ্ট্রপতি তিন টার্মের রাষ্ট্রপতি। আওয়ামী লীগের আমি আসি যিনি ফ্যাসিস্ট আমলের আমি আসছি তো আমি এটা আসছি ফ্যাসিস্ট আমলের কোন রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের রাষ্ট্রপতি, এবং বর্তমানে যে গণ অভ্যুত্থানের পরবর্তী রক্তের বিনিময়ে যে সরকার এবার আসলো, এই সরকার রাষ্ট্রপতিও তিনি আছেন, যিনি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে ভয়ঙ্করভাবে, মানে উনি স্বাধীনতা ঘোষক তো দূরের কথা, ভয়ঙ্করভাবে তার স্বাধীনতার অবদান নিয়ে এবং তার এটা ছিনিয়ে নেওয়ার জন্য বলেছেন। আজকে সে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছেন। তাহলে এই যে আপনার যে দম্ভটা কি কখন আসে জানেন? দম্ভটা আসে হচ্ছে উস্কানিতে, দম্ভটা আসে হচ্ছে কাউকে স্পেস দিতে। স্পেসটা কে দিল? এখন বর্তমানে কার সুযোগ আছে স্পেস দেওয়ার? সরকারের সুযোগ আছে স্পেস দেওয়ার, সরকার স্পেসটা দিচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আপনি দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারের লাভ কি এখানে? সরকার লাভ আছে, সরকারের কমিটমেন্ট। আপনার যে কমিটমেন্ট, আপনি নির্বাচন আগে ভোটের জন্য যে কমিটমেন্ট দিয়েছেন, সেটা তো আমরা ভাষ্য, ওনাদের ভাষ্যই আমরা শুনেছি, ওনাদের ভাষ্যই আমরা শুনেছি। না, আমি এক এক করে বলি, আপনার দুজন এক এক। বিএনপির জোট সঙ্গী জামাত, দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করছে জামাত, বিএনপির সাথে ভাগ বাটোয়ারার অভিযোগ জামাতের, তো বিএনপি সুযোগ দিলে তো জামাতকে দেওয়ার কথা। এখন তো দরকার, বিরোধী দলে আছে। আমি বলি বিএনপি ক্ষমতায় আছে, জামাতকে যদি তারা হাতে রাখে, আমি না বুঝবার জন্য বলতেছি ভাই, একটু আলোচনা, যেহেতু আলোচনা, বিএনপি এখন জামাতকে হাতে রাখবে, জামাতকে সুযোগ দিয়ে যাতে করে জামাত কোনো ধরনের ঝামেলা না করে, সে 5 বছর দেশটা পরিচালনা করতে চায়। বিএনপি আওয়ামী লীগকে সুবিধা দিলে, এতে করে বিএনপি দেশের ভিতরে ঢুকলে বিএনপি সরকার অস্থিতিশীল হবে, এছাড়া কি অন্য কোনো অল্টারনেটিভ অপশন আছে? দেখেন, মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে একটু ব্যাকে যেতে হবে, অনেকটু ব্যাকে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, ডিউ রেসপেক্ট, সম্মান রেখে বলছে, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু দেশে আসার আগেও 10 দিন আগেও উনি বলেছেন যে আমার নিয়ন্ত্রণ আমার হাতে নেই দেশে আসা। কিন্তু 10-15 দিনের মাথায় এমন কি ঘটনা ঘটেছে যেটা কারণে পরবর্তীতে ওনার নিয়ন্ত্রণটা ওনার হাতে চলে আসলেন এবং উনি দেশে আসলেন। এট এ টাইম আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস, তারা বলেছেন যে দিল্লিকে অনুসরণ করে আমাদের এই কি বলে বেগম জিয়ার ছেলে এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছেন। সেটা এখন আপনি বলতে পারেন তারা তো অনেক নিউজ করতে পারে, কিন্তু সেটার কোনো প্রতিবাদ আমরা দেখি না। এরপরে কি কোনো কিছু দেখেছেন? কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। প্রতিবাদ দেখি না আমরা। পরবর্তীতে এটা যখন হয়েছে প্রতিবাদ দেখি না। এবং কি পরবর্তীতে এবার যে নির্বাচনটা আপনার হলো, নির্বাচন পরবর্তী যে আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আপনি দেখেন যে মিডিয়াগুলোতে তার বক্তব্য প্রচার করা হচ্ছে। আপনি জানেন সন্ত্রাস বিরোধী আইন 18 ধারায় যে নিষিদ্ধ সত্তা, মানে যারা নিষিদ্ধ সংগঠন হয়, সেই সংগঠনের কোনো বক্তব্য, কোনো প্রচার প্রকাশ সবই অপরাধ।
কিন্তু আমরা যারা যে মিডিয়াগুলো এটা প্রচার করছে, প্রকাশ করছে, সেটার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কে নিবে? সরকার তো নিতে হবে। যিনি সরকারে আছে তিনি তো বিরোধী দল তার নিতে পারবেন না, সরকারকে নিতে হবে। কিন্তু যারা প্রচার করছে, প্রকাশ করছে, এই যে মাথা উঁচু করে উনি আসবেন, আপনি যে প্রচার করছেন মিডিয়াগুলোতে, এই মিডিয়া তো সরকারের পক্ষ থেকে সরকার তো চাইলে এই মিডিয়াগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। আচ্ছা, আমি এটা তো বিরোধী দল নিবে না, সরকারকে নিতে হবে। অনেক বড় আমি অভিযোগ। আপনাকে একটা প্রশ্ন করি। জি। এই যে আপনি বলছেন যে মিডিয়া, এই যে বলছেন ভারতের কাছ থেকে, মানে আপনি নিয়ে ওই কথাটাই বলছেন। আমি জানি না আপনি এই কথার মধ্যে খেয়ে হারিয়ে ফেললেন কিনা, কারণ আপনি তারেক রহমান সাহেব দেশে ফেরার আগে উনি বলেছিলেন যে আমার দেশে ফেরাটা আমার হাতে নাই, সেটাকে আপনি চাপিয়ে দিলেন যে আপনি আনন্দবাজার কোন পত্রিকা, হিন্দুস্তান আমি report reference করছে। বলেছি। আমি আপনাকে বলি যে গত 15 দিনের ঘটনা, এই যে পদ্মা ব্যারেজের একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এই পদ্মা ব্যারেজের সুফল এবং কুফলটা কারা ভোগ করবে? পদ্মা ব্যারেজের সুফলটা ভোগ করলে বাংলাদেশ ভোগ করবে, অথবা কুফল যদি কিছু থাকে তার মধ্যে ম্যাক্সিমাম কুফল ভোগ করবে ভারত। কারণ ভারতের পানিটা যখন ওভারফ্লো করে ওইখানে তাদের ব্যারেজের ওই পাশে, তখন তারা ছেড়ে দেয়, ছেড়ে দিলে আমরা ভেসে যাই। এখন তো বাংলাদেশ আটকাবে পানি, তাহলে তারা ছেড়ে দিলে তো লাভ নেই, পানি তো ওদিকেই যাবে, অর্থাৎ তারা ভাসবে। তাহলে ভারতের সাথে যদি এতই প্রেম, এতই ভালোবাসা যদি থেকেই থাকে ভেতরে ভেতরে, তাহলে পদ্মা ব্যারেজ এত তাড়াতাড়ি, পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত কি করে তাহলে শেখ হাসিনার সাথে আত্মঘাতী সিদ্ধান্ত?